আচ্ছা, সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। আম, আজকে আমাদের বিষয় হচ্ছে পোলস, জিরোস। আমরা প্রথমে পোল কি জিনিস, জিরো কি জিনিস, এই জিনিসগুলো আগে ডিফাইন করব। তারপর আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের টাইম রেসপন্স দেখব, এবং ফার্স্ট অর্ডার সিস্টেমগুলো কখন স্টেবল হয় কখন আনস্টেবল হয় সেটা বোঝার চেষ্টা করব। সো এই মোমেন্টে আমি যেগুলো বললাম সেগুলো কিছুই মেক সেন্স করার কথা না, কারণ এই সবগুলো টার্মই অপরিচিত। সো হোপফুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস এগুলো ক্লিয়ার হবে আর কি। আর অ্যাজ অলওয়েজ এখানে রেফারেন্স দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন যে রেফারেন্সগুলো পড়ার এবং ভিডিও রেফারেন্সগুলো দেখার আর কি, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, সো প্রথমেই হচ্ছে আমরা পোল এবং জিরো বলতে কি বুঝি। সো এখানে অ্যাকচুয়ালি লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। বাট বেসিক্যালি আমরা কি সালাম দেখছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো বেসিক্যালি ক্লাসটা মাত্র শুরু হয়েছে। সো আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে কি দেখছি, যে একটা সিস্টেমকে প্রথমত আমরা দেখছি কিভাবে টাইম ডোমেইনে প্রকাশ করা যায়। সো আমরা দেখছি একটা সিস্টেমকে টাইম ডোমেইনে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। তারপর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিভাবে ট্রান্সফার ফাংশনে কনভার্ট করতে হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে সেইগুলোও দেখছি। সো বেসিক্যালি এখন আমরা যে কোনো সিস্টেম যদি আমাকে দেয়, ফর এক্সাম্পল আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিট নিছিলাম, সেটাতে একটা লুপ ছিল বা কয়েকটা লুপ ছিল, এবং আমরা ওইটাতে কিছু একটা ইনপুট দিছিলাম, কিছু একটা আউটপুট দেখছিলাম। দেন ইনপুট আর আউটপুটের রিলেশনশিপটা আমরা হচ্ছে ট্রান্সফার ফাংশনের মাধ্যমে প্রকাশ করছিলাম। সিমিলারলি অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রেও আমরা সিমিলার কাজ করছিলাম, কিছু একটা ইনপুট আছে, কিছু একটা আউটপুট আছে। আমরা বলছিলাম কি আমার ট্রান্সফার ফাংশন হচ্ছে আমার কন্ট্রোল সিগন্যাল বা হচ্ছে যেটা আউটপুট আসছে ডিভাইডেড বাই রেফারেন্স সিগন্যাল বা যেটা আমি ইনপুটে দিছি। সো কন্ট্রোল সিগন্যাল মানে হচ্ছে আউটপুট, আর রেফারেন্স সিগন্যাল মানে হচ্ছে ইনপুট। সো এটা হচ্ছে রেফারেন্স, রেফারেন্স সিগন্যাল মানে হচ্ছে ইনপুট। সো বেসিক্যালি আমরা ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশনশিপটা বের করছিলাম এবং সেটাকেই নাম দিছিলাম হচ্ছে ট্রান্সফার ফাংশন। এখন আপনাদের যদি মনে থাকে যে ট্রান্সফার ফাংশনগুলো অনেকটা এরকম আসছিল, যে উপরে কিছু একটা ফর এক্সাম্পল s+2, নিচে কিছু একটা s × s+5, এরকম কিছু আসতো না ট্রান্সফার ফাংশনগুলো, জি অফ এস। সো জি স্যার। ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা বেসিক্যালি ভগ্নাংশ আসতো, মানে বীজগাণিতিক ভগ্নাংশ আর কি। এখানে একটা ভেরিয়েবল এস আছে। সো এইগুলাকে আমরা এমনিতে গণিতের ভাষায় কি বলি, গণিতের ভাষায় এগুলাকে বলি হচ্ছে বহুপদী, তাই না? এখানে উপরে একটা বহুপদী আছে s+2। দেখেন s+2 তে এস এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। আর নিচে যে বহুপদীটা আছে সেটা যদি আমি একটু ভাঙি, s² + 5s। সো বেসিক্যালি নিচে যে বহুপদীটা আছে সেটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে এখানে আমার এস এর উপর সর্বোচ্চ পাওয়ার কত, এস এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, উপরে হোক এবং নিচে হোক এস এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। সো এইটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এস এর উপর আমরা জানি যে ঘাত যত হয় সেটাকে আমরা অর্ডার বলি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, যেহেতু এখানে এস এর উপর সর্বোচ্চ পাওয়ার 2 আছে। সো আজকে আমরা বেসিক্যালি জিনিসগুলো অনেক সিম্পল রাখবো, আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমগুলো শুধুমাত্র চিন্তা করব। সো আজকে আমাদের ট্রান্সফার ফাংশন দেখতে অনেকটা এরকম হবে, যে জি অফ এস ইকুয়ালস টু, ফর এক্সাম্পল ধরেন জাস্ট s+2 ডিভাইডেড বাই s+5, ওই বাড়তি এসটা নেই। তাহলে দেখেন এস এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখন 1। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। সো এখানে আমি অর্ডার বলতে কি বুঝাচ্ছি এটা কি ক্লিয়ার হয়েছে? অর্ডার হচ্ছে ট্রান্সফার ফাংশনে এস এর সর্বোচ্চ পাওয়ার কত, ঠিক আছে?
So basically order is the maximum power of S in the systems transfer function. So এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। ওকে, সো এখন আমরা পোল এবং জিরোতে আসতে পারি। সো আমার হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন আসছে। ধরেন ট্রান্সফার ফাংশনটা এরকম s ইকুয়ালস টু s প্লাস a ডিভাইডেড বাই s প্লাস p। এটা z বলি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। এখানে p একটা কনস্ট্যান্ট, z একটা কনস্ট্যান্ট। তাহলে এখন বলেন তো আমার z এর মান সরি আমার s এর মান কত হইলে এই পুরা ভগ্নাংশটা জিরো হয়ে যাবে? এই পুরা জিনিসটা জিরো করতে হইলে আমার s এর মান কত বসাইতে হবে? জাস্ট s এর জায়গায় কত বসাইলে পুরা জিনিসটা জিরো হয়ে যাবে? 0 0। s এর মান জিরো বসায় দেখি, জিরো প্লাস জেড ডিভাইডেড বাই জিরো প্লাস পি। তাহলে তো আনসার জেড প্লাস জেড ডিভাইডেড বাই পি চলে আসলো, জিরো তো আসলো না। আর আর কোনো আইডিয়া? স্যার কত আনতে হবে অ্যান্সার? হুম, স্যার জিরো আসতে হবে। হ্যাঁ, এস আর জেড আনসার জিরো দুটোটাই 0। আসতে হবে। এই পুরা জিনিসটার ভ্যালু জিরো আসতে হবে। সো এস এর কোন মানটার জন্য এই পুরা জিনিসটার ভ্যালু জিরো আসবে? স্যার এস এর ইয়ার জন্য স্যার -2 ইয়া এস এর হচ্ছে স্যার মাইনাস জেড। -z ভ্যালুর জন্য তো এক্স্যাক্টলি। স্যার। জি সো স্যার। কারণ আমি যদি এখানে এস এর মান মাইনাস জেড বসাই, উপরেরটা জিরো হয়ে যাচ্ছে না? সো বেসিক্যালি নিচে জি স্যার। মাইনাস জেড প্লাস পি, আর উপরেরটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। সো ইকুয়ালস টু জিরো। সো আমার নিউমারেটর বা লবটা যদি জিরো হয়, আমার ভগ্নাংশের লবটা জিরো হইলে পুরা ভগ্নাংশটাই জিরো হয়ে যায়, তাই না? জি সো এটা আমি আরো সহজে, এটা তো হচ্ছে আমি বুঝার জন্য এভাবে চিন্তা করছি। আরো সহজে আমি কিভাবে চিন্তা করতে পারি? আমার লবে যেই ফ্যাক্টরগুলো আছে, যেমন লবে একটা ফ্যাক্টর আছে এস প্লাস জেড। সো বেসিক্যালি এটাকে যদি আমি জিরো করতে পারি তাহলে পুরা ভগ্নাংশটাই জিরো হয়ে যায়। তাহলে এস এর মান কত হইতে হবে? মাইনাস জেড হইতে হবে। ঠিক আছে, এস এর মান যদি মাইনাস জেড হয় তাহলেই তো এই পুরা ভগ্নাংশটা জিরো হবে। এটা আমি খুব সহজে এভাবে বাইর করতে পারতেছি। ঠিক আছে, উপরে যেটা আছে সেটা সমান ইকুয়াল টু জিরো লিখে দিলাম। ফলে এস এর যে মানগুলো আসবে, এস এর সেই মানগুলোর জন্য আমার জি অফ এসটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ট্রান্সফার ফাংশন জিরো হয়ে যাবে। সো এই এস এর যেই ভ্যালুগুলোর জন্য আমার ট্রান্সফার ফাংশন জিরো হয়ে যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে এই সিস্টেমটার জিরোস। তাহলে এই সিস্টেমটার জিরোস হচ্ছে এখানে কে কে? জাস্ট মাইনাস জেড। ঠিক আছে, সিমিলারলি ফর, আচ্ছা এটা আমি একটু সুন্দর করে লিখি। ফর দোজ ভ্যালুস অফ এস, জি অফ এস অ্যাপ্রোচেস জিরো, তাদেরকে আমরা বলি হচ্ছে জিরোস। সো এই জিনিসগুলোকে আমরা বলি জিরোস। আবার দেখেন এই পুরা জিনিসটার ভ্যালু ইনফিনিটি কখন হবে? এই যে জি অফ এস এর ভ্যালুটা ইনফিনিটি কিভাবে করা সম্ভব? সো বেসিক্যালি এই পুরা জিনিসটা যদি ইনফিনিটি করতে হয় তাহলে দেখেন নিচে জিরো দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কারণ আমরা জানি জি অফ এস সমান উপরে যদি কিছু একটা ভ্যালু থাকে বাট নিচে যদি আমি জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি। সো বেসিক্যালি কোনো কিছুকে আমি জিরো দিয়ে ভাগ করতেছি মানে কি, ওকে অসংখ্য ভাগে ভাগ করতেছি। সো বেসিক্যালি আমার আনসারটা ইনফিনিটি আসবে। সো আমার নিচে জিরো আসতে হইলে
এস প্লাস পি কে কি হইতে হবে, এস প্লাস পি কে 0 হইতে হবে না? সো এস প্লাস পি যদি 0 হয় এস এর মান কত হবে, মাইনাস পি হবে। সো তারা এটা মারবে, এটা মারবে। হ্যাঁ সরি সরি কোনো না কথা। স্যার, আপনাকে বলুন স্যার। হুম হুম ওকে। ফর দোজ ভ্যালুস, আচ্ছা এগুলো জাস্ট ফর দোজ ভ্যালুস অফ এস, জি অফ এস যদি, যেই এস এর ভ্যালুগুলোর জন্য জি অফ এস ইনফিনিটিতে চলে যায় তাদেরকে আমরা বলি হচ্ছে পোলস, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার মাইনাস পি হচ্ছে একটা পোল, আর মাইনাস জেড ছিল একটা জিরো। সো পোল এবং জিরো এর ডেফিনেশন কি ক্লিয়ার হয়েছে? কোনো কোয়েশ্চেন আছে? মনে হচ্ছে কোয়েশ্চেন নাই। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, সো আমরা একটা ছোটোখাটো ম্যাথ করি যাতে আমার পুরা জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখানে দেখা যাচ্ছে আমার একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমটার বেসিক্যালি ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে এবং সিস্টেমে আমি কি ইনপুট দিচ্ছি সেটাও দেওয়া আছে। এগুলো সব কিন্তু এস ডোমেইনে, দেখেন এগুলো হচ্ছে এস এর ফাংশন, তার মানে আমার সব কিছুই এস ডোমেইনে, ল্যাপ্লাস ডোমেইনে দেওয়া আছে। ওকে, সো আমরা জানি যে জি অফ এস, জি অফ এস ইকুয়ালস টু সি অফ এস বা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এটাকে যদি আমি একটু মডিফাই করি, লাইক মাল্টিপ্লাই করে দিই, কোনাকুনি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার সি অফ এস কত আসতেছে, জি অফ এস ইন্টু আর অফ এস, ঠিক আছে? সো দেখেন আমার সিস্টেমটা উপরে এস প্লাস টু নিচে এস প্লাস ফাইভ, তাহলে আমার সিস্টেমটা কি ধরনের সিস্টেম, কত অর্ডার সিস্টেম? আমরা একটু আগেই অর্ডার ডিফাইন করছি। সো যেহেতু এখানে এস এর সর্বোচ্চ পাওয়ার ওয়ান আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশনে, তাহলে এটা ফার্স্ট অর্ডার সিস্টেম। সো আমরা একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের অ্যানালাইসিস করতেছি। এখন আমার জি অফ এস এর মান যে এস প্লাস টু ডিভাইডেড বাই এস প্লাস ফাইভ সেটা বসাই দিলাম। আমার ইনপুটের মান যে ওয়ান বাই এস সেটাও বসাই দিলাম ইন্টু ওয়ান বাই এস। তাহলে এই যে আমি এই পুরা যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে আমার আউটপুটের ল্যাপ্লাস ডোমেইন রিপ্রেজেন্টেশন, মানে আমার আউটপুটটা ল্যাপ্লাস ডোমেইনে এরকম। এখন আমার আউটপুটটা অ্যাকচুয়ালি টাইম ডোমেইনে কীরকম সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার ল্যাপ্লাস ডোমেইন থেকে টাইম ডোমেইনে ফেরত চাইতে হবে। সো এই কাজটা আমরা কিভাবে করি, আমরা এটা করি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। সো বেসিক্যালি আমার এখন এই জিনিসটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এটা হচ্ছে ওয়ান এস প্লাস টু ওভার এস ইন্টু এস প্লাস ফাইভ, একটু সাজায় লিখলাম। এখন দেখেন এই পার্টিকুলার জিনিসটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে সেটাকে আমি আমার ওই টেবল থেকে জানতে পারবো। আমার একটা টেবল ছিল, সম্ভবত উইক টু বা থ্রিতে দেখছিলাম আমরা। সো বেসিক্যালি এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ফাইভের যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা কি টেবলে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। কোনটা, কত নাম্বার রুল, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, কোনটা?
সো বেসিক্যালি আপনার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে এইটার, সরি। সো এই জিনিসটার s প্লাস টু ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস ফাইভ। সো বেসিক্যালি আপনার যদি 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হইতো, যদি এটাকে করতে হইতো, এটার জন্য টেবলে সরাসরি দেখেন এন্ট্রি আছে, এই যে 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ইউ অফ টি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে টাইম ডোমেইন, এটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন। সো বেসিক্যালি 1/s কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম তাহলে ইউ অফ টি পাইতাম। কিন্তু এই পার্টিকুলার জিনিসটা কি টেবলে আছে? s প্লাস টু ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস ফাইভ, এই পার্টিকুলার জিনিসটা বা এটার মতো এক্স্যাক্টলি কোনো কিছু কি টেবিলে আছে? নাই তো স্যার। সো যেহেতু নাই, আমাকে হচ্ছে টেবলের মতো করে ওইটাকে বানাই নিতে হবে। সো আমার এটাকে ভেঙে টেবলে যা যা আছে সেই অনুযায়ী বানাই নিতে হবে। সো এটা করার ওয়েটা কি আমরা অলরেডি শিখছি, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করা। সো আমরা জানি যে এটাকে আমরা a ডিভাইডেড বাই নিচের ডেনোমিনেটরের একটা ফ্যাক্টর প্লাস b ডিভাইডেড বাই ডেনোমিনেটরের আরেকটা ফ্যাক্টর এভাবে সাজায় লিখতে পারি। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করা। কিন্তু এই কাজটা এখনো শেষ হয় নাই, কারণ আমি a এবং b এর মান জানি না। আমি আন্দাজে একটা মান বসাই দিছি a b, বাট a এবং b এর ভ্যালু অ্যাকচুয়ালি আমাকে বাইর করতে হবে। সো আমি বেসিক্যালি বলতে যাচ্ছি s প্লাস টু ডিভাইডেড বাই, এটাকে যদি আমি এভাবে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করি, তাহলে ভগ্নাংশগুলোর হর a এবং b এর মান কি হবে সেটা আমাকে বের করতে হবে। সো a এর মান বের করার জন্য আমরা একটা টেকনিক অলরেডি জানি। সো আমরা জানি যে পুরা জিনিসটাকে s দিয়ে গুণ দিয়ে দিতে হবে, এবং এখানে নিচের পার্টটা জিরো হওয়ার জন্য যা যা করা দরকার, সেটা যা দিয়ে গুণ করছি সেটা জিরো হওয়ার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। সো বেসিক্যালি আমি যদি s দিয়ে পুরো জিনিসটা গুণ করে দিই, তাহলে এই পাশে s প্লাস টু ডিভাইডেড বাই s প্লাস ফাইভ থাকবে। আর নিচের পার্টটা জিরো হইতে হলে s কেই জিরো হইতে হবে। সো বেসিক্যালি s এর মান জিরো বসাইতে হবে। তাহলে আমরা হিসাব করতে থাকি, s এর মান জিরো বসাবো, জিরো প্লাস টু, জিরো প্লাস ফাইভ সমান 2/5, ঠিক আছে। দেন b এর মান আপনারা বের করতে পারবেন না? স্যার আমি গাড়িতে তো সেজন্য স্যার রেসপন্স করতে পারতেছি না স্যার। সমস্যা নেই। পারাবে স্যার? অন্যরা? আচ্ছা আমি বলে দিচ্ছি। সো বেসিক্যালি আমার এখন s প্লাস ফাইভ দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি বাকি থাকবে? s প্লাস টু আর s বাকি থাকবে। আর s প্লাস ফাইভকে জিরো করতে হলে s এর মান মাইনাস ফাইভ বসাইতে হবে। সো বেসিক্যালি আমার এখানে মাইনাস ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস ফাইভ, তাহলে উপরে আসতেছে মাইনাস থ্রি, নিচে আসতেছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, থ্রি ডিভাইডেড বাই ফাইভ আসছে বি এর মান। সো এখন আমরা এ আর বি এর মান জানি, তার মানে এখন আমরা সি অফ এস সমান কি বলতে পারবো? আমরা জানি সি অফ এস সমান এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ফাইভ। সো এটাকে আমরা এ ডিভাইডেড বাই এস বলছিলাম, তো এ এর মান আমরা কত দেখছি? 2/5 ডিভাইডেড বাই এস প্লাস বি ডিভাইডেড বাই এস প্লাস ফাইভ, তাহলে 3/5 ডিভাইডেড বাই এস প্লাস ফাইভ। এখন আমরা সি অফ এসটাকে একটু সিম্পলিফাই করে ফেলছি পার্শিয়াল ফ্র্যাকশন করার মাধ্যমে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে, সমান তাহলে 2/5 ইন্টু ওয়ান ওভার এস। আমার এস আর ফাইভ দেখতে একই রকম হয়ে যাচ্ছে, এই জন্য এসটা একটু ডিফারেন্ট করলে এস এস, ঠিক আছে, প্লাস 3/5 ইন্টু ওয়ান ওভার এস প্লাস ফাইভ। আচ্ছা এখন বলেন যে ওয়ান ওভার এস এবং ওয়ান ওভার এস প্লাস ফাইভ ওই টেবলে আছে কিনা? হ্যাঁ রুকুনুত জামান, আপনি বলেন যে এই টেবলে ওয়ান ওভার এস এবং ওয়ান ওভার এস প্লাস ফাইভ আছে কিনা?
আচ্ছা, বেসিক্যালি 1/s সরাসরি দেখাই যাচ্ছে। 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ইউ অফ টি হবে। আর 1/s প্লাস 5 এর মতো একটা জিনিস অ্যাকচুয়ালি এখানে আছে, 1/s প্লাস এ। সো বেসিক্যালি এর জায়গায় এখানে আমাদের কেজে 5 আছে আর কি। সো 1/s প্লাস এ কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ই টু দি পাওয়ার মাইনাস আই টি ইউটি হয়। সো আমাদের ক্ষেত্রে এর জায়গায় 5 আছে। সো আমাদের ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস 5টি ইউটি হবে। সো এগুলা বেসিক্যালি সব আগের ক্লাসের পড়া, তাও আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। সো আমি যদি এখন পার্টিকুলারলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পারফর্ম করি, তাহলে আমি টাইম ডোমেইনে আমার কন্ট্রোল সিগন্যাল বা আউটপুট সিগন্যালটা পেয়ে যাব। সেটা হচ্ছে সি অফ টি। আমরা জানি কনস্ট্যান্টগুলো বাইরে আসে 2/5। আমরা জানি 1/s-কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি ইউ অফ টি আসে, একটু আগে টেবল থেকে দেখলাম 3/5। একটু আগে টেবল থেকে দেখলাম এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস 5টি ইউটি। দেন আমরা যদি ইউটি গুলা কমন নিয়ে নিই, 2/5 প্লাস 3/5 ই টু দি পাওয়ার মাইনাস 5টি ইন্টু ইউটি। আবার দেখেন আমরা জানি ইউটি মানে হচ্ছে জাস্ট সিম্পলি এরকম একটা জিনিস। এখানে যদি টি দেখি, আমি টি ইকুয়ালস টু 0 এর আগে সব ভ্যালু ইউ অফ টি এর ভ্যালু 0, আর টি ইকুয়ালস টু 0 এর পরে এটার ভ্যালু সবসময় 1। সো বেসিক্যালি আমি ইউ অফ টি দিয়ে গুণ করতেছি, মানে কি জাস্ট 0 এর পরে পজিটিভ ভ্যালুগুলো নিচ্ছি, পজিটিভ ভ্যালুগুলোকে শুধুমাত্র 1 দিয়ে গুণ করতেছি। সো বেসিক্যালি এখানে ইউ অফ টি লেখা যায় কথা, না লেখা হয় কি কথা, কারণ এটা হচ্ছে জাস্ট 1 দিয়ে গুণ দেওয়া আর কি। ঠিক আছে, 1 দিয়ে গুণ দিলে তো আমি যাকে গুণ দিছি সেটাই ফেরত আসে। সো বেসিক্যালি আমার সি অফ টি বা টাইম ডোমেইনের জিনিসটা দেখতে হচ্ছে এরকম 2/5 প্লাস 3/5 ই টু দি পাওয়ার মাইনাস 5টি। সো বেসিক্যালি এই ফাংশনটা যদি আমি গ্রাফে আঁকি, দেখেন প্রথমে ইনিশিয়ালি এটার ভ্যালু থাকবে টাইম ইজ ইকুয়াল টু 0-তে। চিন্তা করেন আমি যদি টাইমের মান 0 বসাই দিই, তাহলে 2/5 প্লাস 3/5 ই টু দি পাওয়ার 0। যে কোনো কিছু টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 2/5 প্লাস 3/5 এটা হচ্ছে 1। সো আমার গ্রাফটা 1 থেকে শুরু হবে, আর দেখেন টাইম যত বাড়বে এই ভ্যালুটা তত ছোট হবে, তাই না? এরকম এক্সপোনেনশিয়ালি ড্রপ হইতে হইতে এটা 2/5 যেখানে সেখানে এসে স্থির হয়ে যাবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমার সিস্টেমের রেসপন্স। আচ্ছা, আপনারা কেউ কি কোনো কোশ্চেন করতেছেন? না স্যার, ওকে, কোশ্চেন করেন না। জি না স্যার। ওকে। বুঝা গেছে তো নাকি? জি স্যার। ওকে। সো এখন হচ্ছে আমরা এই যে পোল এবং জিরোর রেসপেক্টে রেসপন্সটা বোঝার চেষ্টা করি। সো এই যে এখানে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আউটপুটের টাইম রেসপন্স, এটাই আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে বের করলাম। এখন দেখেন এই 2/5 এই এই জিনিসটা কোত্থেকে আসছে? এই জিনিসটা এই যে 1/s থেকে আসছে না? 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউটি ছিল, এটার উপরে অ্যামপ্লিটিউড 2/5 ছিল। সো এই টার্মটা 1/s এই জিনিসটা থেকে জি আসছে স্যার। না? এখন দেখেন 1/s আসলে কি ছিল? 1/s আসলে ছিল সিস্টেমের ইনপুট। তাহলে আউটপুটের এই জিনিসটা, আউটপুটের এই পার্টটা আসছে কিসের কারণে?
আমি ইনপুটে এই জিনিসটা দেওয়ার কারণে, ঠিক আছে। সো ইনপুটের কারণে আমি আউটপুটে যে রেসপন্স দেখি সেটাকে বলা হচ্ছে ফোর্সড রেসপন্স, মানে আমি কিছু একটা ইনপুট দিয়ে জোর করে ওই আউটপুটটা নিয়ে আসছি, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে ফোর্সড রেসপন্স। আবার দেখেন আমার এই যে এই টার্মটা কোত্থেকে আসছে, এটা 1/s+5 কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার কারণেই তো e⁻ সামথিং সামথিং এরকম একটা টার্ম আসছিল। সো এই জিনিসটা আসছে এই s+5 থেকে, 1/s+5 যে জিনিসটা ছিল সেটা থেকে। সো এটা বেসিক্যালি দেখেন 1/s+5টা ইনিশিয়ালি কোথায় ছিল, সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ভিতরে ছিল। তার মানে আমার আউটপুটের এই পার্টিকুলার রেসপন্সটা আসছে সিস্টেমের কারণে, কোনো ইনপুটের কারণে না। লাইক আমি যদি ইনপুটে কিছুই না দিতাম, জিরো দিতাম, তাও আমার সিস্টেমটা স্টার্ট করলে এরকম একটা রেসপন্স সে অবশ্যই দিত, কারণ এটা সিস্টেমের ইনহেরেন্ট বিহেভিয়ার। সো বেসিক্যালি আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন, একটা মোটর, একটা সার্ভো মোটর আপনি লাইক পাওয়ারে কানেকশন দিলেন, পাওয়ারে কানেকশন দেওয়ার সাথে সাথে সে একটা দুম করে একটা স্পাইক দেয়, স্পাইক দিয়ে আবার থেমে যায়, কারণ সার্ভো মোটরের কাজ হচ্ছে একটা পজিশনে ওকে স্টপ থাকতে হবে। কিন্তু যখন আপনি ওকে ইনিশিয়ালি স্টার্ট করেন তখন কিন্তু সে সাথে সাথে স্টেবলি একটা পজিশনে থাকতে পারে না। সে হচ্ছে ইনিশিয়ালি পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে দুম করে একটা রেসপন্স দেয়, এটা হচ্ছে ওর ন্যাচারাল রেসপন্স। আমি কোনো ইনপুট না দেওয়ার পরেও সে ন্যাচারালি একটা রেসপন্স দিচ্ছে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আপনি যদি একটা লিফট চালু করেন, দেখবেন চালু করার সাথে সাথে তো কেউ ওখানে কোনো বাটন টিপে নাই, কিন্তু একটা লিফট চালু করার সাথে সাথে এটা একটা একটু হলেও একটা ঝাঁকি দিবে। সো ওই ঝাঁকিটা হচ্ছে লিফটের সিস্টেমের ন্যাচারাল রেসপন্স, ইনিশিয়ালি যে ঝাঁকিটা দেয়, ঠিক আছে। এটা বেসিক্যালি ওর সিস্টেমের ট্রান্সফার ফাংশনটার থেকেই আসতেছে, এই যে এই পোলটা থেকেই আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা দেখি যে পোল জিরো প্লটের সাথে এটাকে কিভাবে রিলেট করা যায়। সো আমার সিস্টেমটা, আমার ইন টোটাল রেসপন্স বা কন্ট্রোল সিগন্যালের ফর্মুলা ছিল এরকম এস ডোমেইনে। সো আমরা কন্ট্রোল সিগন্যালটাকে এরকম একটা স্পেশাল ডায়াগ্রামে প্লট করতে পারি, যার নাম হচ্ছে পোল জিরো প্লট, পোল জিরো প্লট। সো এখানে জিরো কত বলেন তো, সি অফ এস এর জিরো কত? আমরা কি দেখছিলাম, এই যে পুরা জিনিসটাকে জিরো করার জন্য এস এর যে ভ্যালুটা দরকার সেটাই হচ্ছে জিরো। তাহলে এই পুরা জিনিসটা জিরো হবে কখন, এস এর কোন ভ্যালুর জন্য? আচ্ছা, আপনারা রেসপন্স করতেছেন না। সো s+2 সমান জিরো হইলে আমার এই সিস্টেমটা জিরো হয়ে যায়। তাহলে এস এর মান যদি -2 হয় তাহলে পুরো সিস্টেমটা জিরো হয়ে যায়। তার মানে আমার একটা জিরো হচ্ছে -2তে। এখন দেখেন জিরো প্রকাশ করার জন্য আমরা হচ্ছে আগে আমার এই পয়েন্টটা খুঁজে বের করতে হবে। সো এই পয়েন্টটা হচ্ছে আমার, যেহেতু এখানে কোনো ইমাজিনারি নাম্বার নাই, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে আমার হচ্ছে রিয়েল এক্সিসে ওকে খুঁজতে হবে। এটা হচ্ছে রিয়েল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, ইমাজিনারি এক্সিস। সো আমার যেহেতু ভ্যালুটা রিয়েল, এখানে কোনো ইমাজিনারি নাম্বার নেই, -2 +1 যে এরকম কিছু নাই। সো আমাকে রিয়েল এক্সিসে খুঁজতে হবে। রিয়েল এক্সিসে যদি আমি খুঁজি, আমরা জানি এই যে এটা হচ্ছে জিরো, এখানে -1 পাবো, এখানে -2 পাবো। সো এটাকে আমি পাইলাম। এখন -2তে যে একটা জিরো আছে এটা বোঝানোর জন্য আমি এখানে একটা গোল্লা দিব, ঠিক আছে। তো জিরো বোঝানোর জন্য আমি একটা গোল্লা দিব। আর
আমার এখানে পোল কি কি আছে দেখেন। সো বেসিক্যালি এস এর মান 0 হইলো আমার এটা একটা পোল হয়, আর এস এর মান, আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, +5। সো এস এর মান -5 হইলেও এটা একটা পোল হয়। তাহলে এই দুই জায়গায় আমার পোল আছে। সো পোল বোঝানোর জন্য আমরা এরকম একটা ক্রস মার্ক ইউজ করি। সো একটা ক্রস মার্ক 0-তে দিব, আরেকটা ক্রস মার্ক -3, -4, আচ্ছা -5-এ গিয়ে আরেকটা ক্রস মার্ক দিব। সো এটা হচ্ছে আমার আউটপুট রেসপন্স সিগন্যালের পোল 0 প্লট। এখন রেসপন্স সিগন্যালটা যদি আমি টাইম ডোমেইনে দেখি, একটু আগে আমরা যেটা হিসাব করে বাইর করছি, তাহলে দেখেন এই যে 2 এবং 5 এই জিনিসগুলো এই যে এইটাতে ছিল এবং এটাতে ছিল। তাহলে আমার 0 এবং পোল দুইটা মিলে আমার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা ডিটারমাইন করতেছে। এবং সিস্টেমের যে s ইকুয়ালস টু 0 পোলের জন্য যে 1/s, তাহলে s ইকুয়ালস টু 0 পোলের জন্য আমার এই রেসপন্সটা আসছে, আর 1/s প্লাস 5 s ইকুয়ালস টু -5 পোলের জন্য আমার এই রেসপন্সটা আসছে। সো বেসিক্যালি আমার পোলগুলার কারণে ডিফারেন্ট রেসপন্স আসতেছে। সো আমরা দেখছি যে আমার ইনপুটের পোলের জন্য ফোর্সড রেসপন্স আসতেছে, আর সিস্টেমের পোলের জন্য বা সিস্টেমের ইন্টারনাল পোল যেটা -5 যেটা, সেটার কারণে ন্যাচারাল রেসপন্স আসতেছে। ওকে, ওকে, আচ্ছা এখন আমরা দেখি যে আমার সিস্টেমটা রাইস টাইম, তারপরে হচ্ছে টাইম কনস্ট্যান্ট, সেটেলিং টাইম, এই জিনিসগুলো ডিফাইন করার চেষ্টা করি। সো বেসিক্যালি ধরেন আমার ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্স কীরকম আসবে। এখানে আমরা একটু আগে একটা ফার্স্ট অর্ডার সিস্টেমে যদি 1/s বা ইউটি যদি ইনপুট হিসাবে দিই, ইউনিট স্টেপ যদি ইনপুট হিসাবে দিই, তাহলে আউটপুটে কি দেখছি, একটা কনস্ট্যান্ট প্লাস অর মাইনাস আর একটা কনস্ট্যান্ট ইন্টু e⁻−at, এই টাইপের কিছু দেখছি। সো বেসিক্যালি আমি যদি সিএসটা আরেকবার একটু লিখি, সো সি অফ এস যদি এরকম কিছু হয়, a/s/s+a, সো এরকম কিছু যদি আমার আউটপুটের সিস্টেমের রেসপন্স হয়, তাহলে আমার আবার আর অফ এস যদি 1/s হয়, সো বেসিক্যালি জি অফ এস যদি 1/s+a হয়, a/s+a হয়। সো আমরা সিমিলার হিসাব করলে দেখব হচ্ছে সি অফ টি সমান আসবে 1 - e⁻−at। সো বেসিক্যালি আমার আর অফ এস আর জি অফ এস গুণ করে এটা পাওয়া গেল, দেন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো। পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙার পর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব আগের অঙ্কটার মতো, তাহলে সি অফ টি সমান এই জিনিসটা পাবো।
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। এখন দেখেন এই জিনিসটার গ্রাফ আঁকলে কীরকম হবে। সো ইনিশিয়ালি বোঝা যাচ্ছে যে এই গ্রাফটার ভ্যালু 0 হবে। কেন? টাইম ইকুয়ালস টু 0-তে সি অফ 0 সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1 সমান 0, আর টাইম ইকুয়ালস টু 0-তে 0 পাচ্ছি। দেন টাইম যদি আরেকটু বাড়াই আমার এই ভ্যালুটা একটু কমবে, তাহলে 1 থেকে ওইটা গেলে লাইক কিছু একটা বাকি থাকবে। সো এখানে পাবো, দেন এখানে পাবো। সো আমার গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম। ঠিক আছে? সো আমার সিস্টেমের রেসপন্সের গ্রাফ, সিটি এর গ্রাফ হবে অনেকটা এরকম। সো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্স, এবং যেখানে ফার্স্ট অর্ডার সিস্টেমের কোনো জিরোস নাই, শুধুমাত্র পোল আছে। পোলটা এস ইকুয়ালস টু মাইনাস এতে। এখন দেখেন আমি যদি এখানে বেসিক্যালি টি এর মান 1/a বসাইতাম, টি এর মান 1/a বসাইতাম, সি অফ 1/a, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ, টি এর জায়গায় বসাচ্ছি 1/a, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1/e। সো বেসিক্যালি এটা যদি আপনারা হিসাব করেন, 1 মাইনাস এটা আসবে 0.37 এরকম কিছু, তাহলে এটা আসবে 0.63। তাহলে আমার টি এর মান যখন আমি 1/a বসাচ্ছি তখন আউটপুটটা 63% পর্যন্ত রেইজ হয়ে গেছে, তাই না? সি অফ টি সর্বোচ্চ যত হইতে পারে, সি অফ টি সর্বোচ্চ 1 হইতে পারে। সো 1-এর 63% পর্যন্ত পৌঁছায় গেছে যখন টি ইকুয়ালস টু 1/a। এই পার্টিকুলার টাইমটাকে আমরা বলতেছি এই সিস্টেমটার টাইম কনস্ট্যান্ট। সো এই পার্টিকুলার টাইমটাকে আমরা বলতেছি সিস্টেমের টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে? দেন সো আমরা বেসিক্যালি টাইম কনস্ট্যান্ট ডিফাইন করছি। এই যে আমরা দেখছি ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখছি টি এর মান যদি 1/a বসাই তাহলে আমার সিস্টেমের আউটপুট হয় 63% অফ দ্য ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু হচ্ছে 1, তাহলে 0.631 63%। তাহলে এই পার্টিকুলার টাইমে যেহেতু এই ঘটনাটা হচ্ছে, সেই জন্য এই 1/a টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেমের টাইম কনস্ট্যান্ট। দেন রাইস টাইমের ব্যাপারটা দেখেন। রাইস টাইম হচ্ছে একটা সিস্টেমের ভ্যালু 0.1 থেকে 0.9 পর্যন্ত উঠতে যেই পরিমাণ টাইম লাগে। সো এই পার্টিকুলার এই যে টি আর হচ্ছে রাইস টাইম, যে আমার সিস্টেমের ভ্যালু 1 থেকে 0.9-এ যাইতে যে টাইমটা লাগছে সেটাকে বলতেছে রাইস টাইম। ঠিক আছে? রাইস টাইম কিভাবে ক্যালকুলেশন করতে হয় একটু পরেই দেখব, আগে ডেফিনেশনটা দেখি। সিমিলারলি এখানে আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সেটেলিং টাইম। সেটেলিং টাইম হচ্ছে আমার সিস্টেমের ভ্যালু 0 থেকে শুরু হয়, সিস্টেমের আউটপুট রেসপন্সের ভ্যালু 0 থেকে শুরু হয়, ফাইনাল আউটপুটের 2%-এর মধ্যে ঢুকে ওখানে স্টেবলি থাকতেছে, যত থাকতে মিনিমাম যত টাইম লাগতেছে সেটাকে বলতেছে হচ্ছে সেটেলিং টাইম। সো সেটেলিং টাইম হচ্ছে আমার আউটপুটের ভ্যালু 98%-এ পৌঁছতে যে পরিমাণ টাইম লাগে। ঠিক আছে? সো সেটেলিং টাইমের জন্য এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, রাইস টাইমের জন্য সিমিলারলি একটা ফর্মুলা দেওয়া আছে।
আমরা এই ফর্মুলাগুলো নিজেরাই ডিরাইভ করতে পারি যেহেতু বইয়ে ডিরাইভ করার নাই। সো বেসিক্যালি আমার এটা হচ্ছে আনুমানিক, সে এদিকে হচ্ছে 60 ফিট, এদিকে হচ্ছে 50, ঠিক আছে? এরকম তো একদিক যদি এখানে এই যে বাথরুম, এই যে toilet। কারো যদি মাইক্রোফোন অন থাকে কাইন্ডলি একটু অফ করে রাখেন। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তো, এগুলো হচ্ছে তো, এগুলো যেটা হবে শুনতেছে না। এই বারান্দাটা এই সাইডে হবে, তাহলে এখানে এই যে ওকে, সো সি অফ টি হচ্ছে আমার ভ্যালু সি অফ টি এর ভ্যালু 0.1 থেকে 0.9-এ যাইতে হবে। সো এই টাইমটা হচ্ছে আমি টি লো বলতে পারি আর এই টাইমটা আমি টি হাই ভ্যালু বলতে পারি। সো টি হাই ভ্যালুটার থেকে যদি আমি টি লো ভ্যালুটা বিয়োগ দিতে পারি তাহলে তো আমি রাইস টাইম বা টি আর পেয়ে যাব। টি আর সমান টি হাই মাইনাস টি লো হবে। তাহলে আমার কাজ হচ্ছে টি হাই এবং টি লোগুলা বের করা। সো আমরা জানি আমার আউটপুটের ভ্যালু যখন 0.1 তখন আমি টি লোটা পাবো। সো আমার সি অফ টি এর জায়গায় আমি 0.1 বসাই দিলে এখানে আমি টাইমটাকে বলতে পারবো হচ্ছে টি লো। ঠিক আছে? সো বেসিক্যালি আমার ই টু দি পাওয়ার মাইনাস এ টি লো সমান হবে 0.9। তারপর আমি যদি উভয় পাশে লন নিই তাহলে মাইনাস এ টি লো, তাহলে এখানে লন অফ 0.9 হবে। লন অফ 0.9 ক্যালকুলেটরে হিসাব করলে কি আসে? সো বেসিক্যালি এটা আসবে মাইনাস এ টি এল সমান মাইনাস 0.1। ওকে, বেসিক্যালি 105 আসে। সো আমরা এটাকে -1.11 বলতে পারি। সো তাহলে আমার টি লো এর ভ্যালু আসতেছে কত? 0.11 ডিভাইডেড বাই এ। আচ্ছা, এবার সিমিলারলি আমরা টি হাই এর জন্য টাইম কত হবে সেটা বাইর করি। তো টি হাইতে আমরা জানি সি টি এর মান 0.9 হবে, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ। আর টি আমরা জানি সি টি এর মান যদি 0.9 হয় তাহলে আমরা এখানে টি হাই বসাইতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ টি এইচ সমান হচ্ছে 0.1, তাহলে মাইনাস এ টি এইচ হচ্ছে লন অফ তুই বুঝবি না, 0.1। বুঝবি ততটা তোর মূল্য তুই তখন বুঝে যায় মাইলার শালা আমারটা হিসাব আমি বুঝতেছি না। মাহিন, এমডি মাহিন, আপনাকে বলছি যে মিউট করে রাখেন। আপনি মাহিন রিসিভ একটু মিউট করতেছেন না। করে দে। সরি স্যার। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। সো মাইনাস এ টি এইচ সমান আসতেছে হচ্ছে -2.3। দেন আমার টি এইচ আসতেছে কত? 2.3 ডিভাইডেড বাই এ। তাহলে আমি টি এইচও পেয়ে গেছি, টি এলও পেয়ে গেছি। সো আমরা রাইস টাইম কি জানতাম? রাইস টাইম জানতাম হচ্ছে টি এইচ মাইনাস টি লো। তাহলে এই দুইটা মান বসাই দিলে আমার ফর্মুলাটা চলে আসতেছে 2.3 ডিভাইডেড বাই এ মাইনাস 0.11 ডিভাইডেড বাই এ। ওকে, এটা হচ্ছে আমার রাইস টাইমের ক্যালকুলেশন। দেন আমরা দেখছি সেটেলিং টাইম হচ্ছে দ্য টাইম ইট টেকস ফর দ্য আউটপুট
to reach 2%, to reach within 2% of final value, বাট শুধু রিচ করলেই হবে না, and stay there. সো উইদিন 2% মানে 100%-এর 2%-এর ভিতরে কি আছে, 98% আছে। সো বেসিক্যালি আমার সিস্টেমের আউটপুটটা তো 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হইতে হইতে 100%-এ পৌঁছাবে বা 1 ভ্যালুতে পৌঁছাবে। তাহলে যতক্ষণ সময় লাগায় সে 98%-এ পৌঁছাইছে, সো এটা যদি 98% হয়, তাহলে 98%-এ পৌঁছতে এই যে টাইম ডোমেইন বরাবর যতটুকু সময় পার হয়েছে সেটাকে আমরা বলতেছি সেটেলিং টাইম। ঠিক আছে, সো এদিকে হচ্ছে আমি সিটি দেখতেছি। সো এটা হচ্ছে আমার সেটেলিং টাইম। এই সেটেলিং টাইমটা কত সেটা আমার ক্যালকুলেশন করতে হবে। সো আমরা অলরেডি জানি যে আমার আউটপুটটা 0.98 হইতে হবে। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ, আমরা জানি এখানে ডিরেক্ট আমি সেটেলিং টাইম বসাই দিতে পারবো যেহেতু আউটপুটে 0.98 বসাইছি। সো এখানে তাহলে একটু পক্ষান্তর করলে ই টু দি পাওয়ার মাইনাস এ টিএস, তাহলে এখানে 0.02 আসতেছে। দেন আমরা যদি আগের মতো উভয় পক্ষে লন বসাই দিই তাহলে এ টিএস এই পাশে আসবে হচ্ছে লন অফ 0.02। এটা যদি আমি ক্যালকুলেটর হিসাব করি, লন 0.02 মাইনাস 3.91 মানে অ্যাপ্রক্সিমেটলি -4, তাহলে টিএস সমান কি হচ্ছে 4/a। সো বেসিক্যালি আমরা এই একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্সকে কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সেই জিনিসগুলো দেখলাম। প্রথমত আমরা টাইম কনস্ট্যান্টটা বাইর করব, সেকেন্ডলি আমরা দেখব ওর রাইজ হইতে কত সময় লাগছে, থার্ডলি আমরা দেখব সেটেল হইতে কত সময় লাগছে, এবং এই জিনিসগুলা বের করার ফর্মুলাগুলোও আমরা দেখছি। ঠিক আছে, এখন যেহেতু এখনো টাইম আছে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার একটা সিস্টেম কখন স্টেবল হবে আর একটা সিস্টেম কখন আনস্টেবল হবে। সো বেসিক্যালি আমরা জিনিসটাকে আগে স্টেবিলিটি জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করতে পারি। আমরা দেখছি যে আমার সিস্টেমের একটা আউটপুট থাকে, সি অফ টি থাকে। তো সিস্টেমের আউটপুটটা টাইমের সাথে সাথে অবশ্যই চেঞ্জ হয়। এখন টাইমের সাথে সাথে আমি যদি টাইম বরাবর ইনফিনিট পর্যন্ত যাই, তাহলে আমার সিস্টেমের আউটপুটটা যদি আস্তে আস্তে কমতে 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 জিরোতে চলে আসে, তাহলে বেসিক্যালি এটা একটা স্টেবল সিস্টেম। সো আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন, একটা মোটর যদি ও কিছু একটা স্পিড নিয়ে শুরু করছে, যখন আমি ওকে কন্ট্রোল করতে পারি নাই তখন সে কিছু একটা স্পিড নিয়ে শুরু করছে, বাট মোটরটা আস্তে আস্তে আমার কন্ট্রোল সিস্টেমের ইফেক্টের কারণে আস্তে আস্তে ওর স্পিডটা জিরোতে নামায় নিয়ে আসছে। সো এটা একটা স্টেবল সিস্টেমের উদাহরণ, যে মোটরটা ওর যেই জিরো স্পিডে চলে আসছে অথবা ওর কোনো ডিজায়ার্ড স্পিড আছে, সেই ডিজায়ার্ড স্পিডে এসে স্থির হয়ে গেছে। ঠিক আছে, সো এইগুলা হচ্ছে স্টেবল সিস্টেমের উদাহরণ। আবার আরেক ধরনের সিস্টেম হইতে পারে যে আমি টাইম বরাবর যতই যাইতে থাকবো, সে কিছু একটা স্পিড নিয়ে শুরু করবে, বাট টাইম বরাবর যতই যাইতে থাকবো ওর স্পিড বাড়তেই থাকবে ইনফিনিটির দিকে চলে যাবে। একটা মোটরের স্পিড যদি ইনফিনিটির দিকে যাইতে থাকে, তা তো অবশ্যই ওই মোটরটার হেলথের জন্য, আমার পুরো সিস্টেমের হেলথের জন্য ক্ষতিকর, আমার সিস্টেমটা ডেস্ট্রয় হয়ে যাবে। সো এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে আনস্টেবল সিস্টেম। ঠিক আছে, আবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কোনো সিস্টেম সে জিরোর দিকেও যাবে না, ইনফিনিটির দিকেও যাবে না, সে হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে জাস্ট অসিলেট করতে থাকবে, একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে নেগেটিভ হবে। সো এটাকে ঠিক স্টেবলও বলা যাচ্ছে না, কারণ সে কোনো একটা ভ্যালুতে স্টেবল হচ্ছে না, আবার ঠিক আনস্টেবলও বলা যাচ্ছে না, কারণ সে কখনো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে না।
সো এই ধরনের সিস্টেমগুলোকে বলা হচ্ছে মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল। সো এখন যদি আমি মোর ম্যাথমেটিক্যালি জিনিসগুলো বলি, সো টাইম যদি ইনফিনিটির দিকে যায়, টাইমের লিমিট যদি ইনফিনিটি হয়, যদি আমার সি অফ টি জিরোর দিকে যায়, তাহলে এটা একটা স্টেবল সিস্টেম। আবার এগেইন টাইম যদি ইনফিনিটির দিকে যায় বাট সি অফ টিও যদি ইনফিনিটির দিকে চলে যায়, তাহলে এটা আনস্টেবল সিস্টেম। আর টাইম যদি ইনফিনিটির দিকে যাইতে থাকে বাট সি অফ টি যদি অসিলেট করতে থাকে, অসিলেটরি বিহেভিয়ার দেখায়, তাহলে এটা হচ্ছে মার্জিনালি স্টেবল। ঠিক আছে, এখন আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম, কনসেপচুয়ালি বুঝলাম। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল একটা ফার্স্ট অর্ডার সিস্টেম কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে সেটা বোঝার চেষ্টা করতে পারি। সো বেসিক্যালি আমরা আমার একটা পোল জিরো প্লট আমি এই পাশে এঁকে রাখি। সো আমরা জানি যে এই সিস্টেমের কোনো জিরো নাই, কারণ উপরে কোনো এস এর টার্মই নাই, এবং এই সিস্টেমের একটা পোল আছে, পোলটা হচ্ছে এস ইকুয়ালস টু মাইনাস এ। আর মাইনাস এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমি এটাকে কোথায় বসাবো আর কি। সো ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে এ ইজ গ্রেটার দেন জিরো। ফর এক্সাম্পল কি হইতে পারে এটা, এ যদি 5 এর সমান হয় তাহলে অবভিয়াসলি গ্রেটার দেন জিরো। তাহলে আমার পোলটা কোথায় আসতেছে, -5 এ আসতেছে। তাহলে আমার পোল জিরো প্লটের জিনিসটা কোথায় বসতেছে, 0 1 2 3 4 -5, এই জায়গায় কি একটা পোল বসতেছে। সো এই কেসটাতে এ ইজ গ্রেটার দেন জিরোতে আমার পোলটা এই জায়গায় বসতেছে। এখন সো বেসিক্যালি আমার ফাংশনটা হচ্ছে এই এক্সাম্পলের জন্য 1/s+5। সো এখন আমরা জানি এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এরকম একটা জিনিস আসবে, e⁻⁻5t, তাই না? এখন e⁻⁻5t এর গ্রাফ যদি আপনি দেখেন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে। তাহলে টাইম যত জিরোর দিকে যাচ্ছে এটা আমার সিটিও জিরোর দিকে যাচ্ছে। তার মানে আমার এ এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় বা পোলটা যদি নেগেটিভ হয়, সো এর ভ্যালু পজিটিভ হইলে পোল নেগেটিভ হয়, এবং পোলটা নেগেটিভ হইলে আমার সিস্টেমটা স্টেবল হচ্ছে, স্টেবল সিস্টেম। সো এ ইজ গ্রেটার দেন জিরো হইলে আমার সিস্টেম স্টেবল হচ্ছে। সো এই পুরো জিনিসটাকে একটা বক্সের মধ্যে রাখি, এটা হচ্ছে স্টেবল সিস্টেমের উদাহরণ। এখন আমরা চিন্তা করি যে এ যদি জিরো হয় তাহলে কি হবে। এ যদি জিরো হয় তাহলে এখানে অবভিয়াসলি 1/s আসবে। তাহলে এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ইউ অফ টি আসবে। আমরা জানি ইউ অফ টি দেখতে এরকম, সে হচ্ছে জিরোর পরে সবসময় 1 হয়ে থাকে। সো বেসিক্যালি আমার সিস্টেম জিরোর দিকে যাচ্ছে না, কিন্তু কোনো একটা জায়গায় স্থির হয়ে আছে বা অসিলেট করতেছে, অনেকটা ওই টাইপের বিহেভিয়ার। সে জিরোতেও যাচ্ছে না, ইনফিনিটিতেও যাচ্ছে না, মাঝামাঝি কোথাও। সো এটা হচ্ছে মার্জিনালি স্টেবল সিস্টেমের উদাহরণ, মার্জিনালি স্টেবল। সো মার্জিনালি স্টেবল সিস্টেমের ক্ষেত্রে আমি যদি পোল জিরো প্লটে দেখি, এস ইকুয়ালস টু জিরো যদি প্লট করি, এই জায়গায় প্লট করতে হবে না। সো বেসিক্যালি আমার ওয়াই এক্সিসের উপরে যদি কোনো পোল আসে তাহলে সিস্টেমটা মার্জিনালি স্টেবল হিসাবে আচরণ করবে। দেন আমার এ এর ভ্যালু যদি লেস দেন জিরো হয়, সো ফর এক্সাম্পল এ এর ভ্যালু হইতে পারে -2, তাহলে আমার পোল কি হয়, এস -2 সমান 0, তাহলে পোল কি হয়ে যাচ্ছে, পোল পজিটিভ হয়ে যাচ্ছে। সো আমার পোল জিরো প্লটে এটা দেখতে এখানে কোথাও থাকবে। সো 1 2 এই পোলটা থাকবে এখানে কোথাও। এখন এই পোলটার জন্য আমার ট্রান্সফার ফাংশন আসতেছে 1/s-2। আমরা জানি এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে e⁻⁻2 * t
বা দুইটা মাইনাস থাকলে কি হয়, ই টু দি পাওয়ার 2t। তখন দেখেন ই টু দি পাওয়ার 2t এক্সপোনেনশিয়াল গ্রোথ, মানে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তার মানে এটা আনস্টেবল সিস্টেম, আনস্টেবল সিস্টেম। সো বেসিক্যালি আমার পোলটা যদি এই ওয়াই এক্সিসের ডান পাশে থাকে, ইমাজিনারি এক্সিসের ডান পাশে থাকে, তাহলে আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে। সো আমার এ এর ভ্যালু যদি লেস দেন 0 হয় বা আমার পোলটা যদি পজিটিভ হয়, তাহলে আমার সিস্টেমটা হচ্ছে আনস্টেবল, আনস্টেবল। সো হোপফুলি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আর অ্যাকচুয়ালি আপনারা যদি কোয়েশ্চেন না করেন বা রেসপন্স না করেন, তাহলে আমার পক্ষে বোঝা অসম্ভব যে আপনারা কোন জিনিসটা বুঝতেছেন না। সো আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, কোয়েশ্চেন নাই মনে হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা মোরলেস এইটুকুই।